আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা যারা বিশেষ করে প্রবাসী আছেন মধ্যপ্রাচ্য, সৌদি আরব, বিশেষ করে কাতার, কুয়েত, মানে এক কথায় আরব কান্ট্রিগুলোতে যারা যারা আসেন তাদের জন্য এবং যারা আসবেন তাদের জন্য। বিশেষ করে দেখেন, আমি যে বিষয়টা উল্লেখ করব সেটা হচ্ছে, আপনারা জানেন 2023 সালের 21শে মার্চ আমি সৌদি আরব আসি। আসার পর থেকে আমি যে কাজে আসছিলাম এই কাজটা মিস হয়ে যায়। অর্থাৎ যে লোকে আমাকে নিয়ে আসছিল, আমার আপন ভাই, যে উনি একটা হোটেলে কাজ করেন, তো ওই হোটেলে আমার জয়েন করার কথা ছিল। তো আমি আসার পরেই সে না করে যে আমার লোক লাগবে না। তখন ভাই বলতেছে, তুই আগে যদি না করতি তাহলে তো আমার বাইকে আনতাম না, এত টাকা খরচ করে আনার দরকার ছিল না, তুই আগে না করলি না কেন? তখন বলে, দেখ অন্য জায়গায় দিয়ে দে। এরা তো আরবিরা আপনার যা ইচ্ছা তাই করতে বলে দেয়, যা ইচ্ছা তা করে, তাদের কোনো মানে কথাবার্তার কোনো ভ্যালু নাই, যা যে মনটা যা চায় তাই করে। আচ্ছা, যে গেলো এটা, পরে অনেক দিন কোনো কাজ কম পাচ্ছি না, বা অনেক জায়গায় লবিং করছি, কোনো জায়গায় হচ্ছে না, এরকম অবস্থা। 3-4 মাস যাওয়ার পরে আমি যখন হাঙ্গার স্টেশনে একটু কাজ করার ট্রাই করি, তখন অনেক পরিচিতর মাধ্যমে আমি হাঙ্গার স্টেশনে কাজ শুরু করি। তো শুরু করার পরে আমি একটা মোটরসাইকেল কিনে এবং একটা আইডি বানাই, প্রায় 1000-1200 রিয়াল খরচ করে মোটরসাইকেল এবং আইডি দিয়ে কাজ করা শুরু করি। তখন তো বাসা জানতাম না, তখন আমি আরেকজনকে সাথে 1000 রিয়াল করে বেতন দিতাম ওকে, এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা করতাম। তো ওইভাবে চলতে থাকে। তো চাওয়ার পরে একসময় আমি যখন মোটামুটি বুঝে যাই, তখন ওকে আবার বাদ দিয়ে আমি নিজেই করি। তো হঠাৎ করে একদিন আমার ওই মোটরসাইকেলটা হাইজ্যাকাররা নিয়ে যায়। রাতে একদিন যাচ্ছি একটা তলব নিয়ে, তখন আমার পিছন থেকে গাড়ি দিয়ে সামনে আমার থামায় দেয়, দিয়ে 4-5 জন নেমে আমাকে ধরে আমাকে ওই রাস্তায় ফেলে দিয়ে আমার সাইকেল, মোবাইল টোবাইল সব কিছু নিয়ে যায়। প্রায় আমার এখানে 6-7 হাজার রিয়ালের ক্ষতি করে। আচ্ছা, এটা গেল একটা। তারপর আবার কাজ পাচ্ছি না, এরকম অবস্থা। তখন আরেকটা জিনিস দেখেন, আমি যখন এসে যে সিমটা নিয়েছিলাম, এদেশে একটা সিম নেওয়া লাগে, ওই সিমটা নেওয়ার পরে হাইজ্যাকাররা যে আমার মোবাইল সহ নিয়ে যায়, সিম সহ যায়। এর 1 সপ্তাহ পরে আমার কাছে মেসেজ আসে যে ওই সিম কোম্পানি আমার কাছে 888 রিয়াল পায়। তখন তো আমি আরও অবাক হয়ে গেলাম, এদিকে লসের পর লস হচ্ছেই। তখন আমি চ্যালেঞ্জ করলাম যে আমি তো এমবি কিনে মানে করছি। তখন ওরা বলতেছে এই সিমটা পোস্টপেড। তখন আমি বলি, পোস্টপেড হলে আমার কিছু করার নাই, তো আমি তো বিল সিস্টেম কোনো এমবি ইউজ করি নাই বা মিনিট ইউজ করি নাই, আমি সবসময় আপনি 1 মাস মেয়াদি আমি কিনতাম আর কি। তখন এটার আমি চ্যালেঞ্জ করলাম যে আমাকে দেন, স্টেটমেন্ট দেন। তখন অনেক কথাবার্তা হয়েছে। তারপর এটা এখনও প্রসেসিং রয়েছে, যাই হোক। তারপর দেখেন, এবং আবার আবাতে গেলাম, আবাতে অসুস্থ হয়ে গেলাম, কাজ হলো না, আবার চলে আসলাম রিয়াদে। তারপর এইভাবে ঘুরতে 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 আকামার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। তখন আমার আত্মীয়ের মাধ্যমে একটা আল্লাহর রহমতে ভালো কাজ পাই, আমি এখানে আসছি। এখানে তো আসার পরে কফিলে আমাকে কয়েকদিন আগে ফোন দিচ্ছে বারবার, তুই তোর মেয়াদ আছে 2 মাস, তাড়াতাড়ি আবার নতুন করে কাফালার টাকা দে। তখন আমি বলছি, দেখ 1 বছর তো ঘুরলাম, তোকে তো ফায়দা দিছি, ঠিক আছে, কিন্তু আমাকে একটু সুযোগ দে। তখন আমার ভাইয়ে বললো ঠিক আছে, তুই ঈদের সময় আমি টাকা দিয়ে দিব না তোকে। পরে 2500 রিয়াল পাঠাইছি। পাঠানোর পরে সে মেসেজ দিছে, কই নাম্বারটা আমার না, ভুল নাম্বারে চলে গেছে টাকা। তখন তো আরও বিপদে পড়ে গেলাম। তখন ভাইয়ে বলছে যে আচ্ছা দেখি, আমি রবিবার মতো সময় দিই, বিশেষ শুক্রবার বন্ধ, রবিবার আমি দেখি কি কার নাম্বারে সেটা গেছে আর কি। তখন কি করলো যে যাচাই করার জন্য আমাদের এলাকার ওই কফিলি আরেকজন লোক আছে মক্কাতে, তো ওনার কাছে যখন নাম্বারটা দিলাম, সে বলতেছে না, এটা তো আমাদের কফিলেরই নাম্বার, হে অত বাটপারি করছে। তখন সে টাকাটা নিয়েছে, ঠিক আছে, কিন্তু আমাকে এখন আবার কী করছে, খরচ লাগাই দিছে। মানে এই যে খরচ মারছে, আমি 2 মাসের ভিতরে অন্য জায়গায় কাফালা হতে হবে, অন্যথায় আমাকে এই 2 মাসের মধ্যে দেড় ছাড়তে হবে, এরকম একটা অবস্থা। তো এই যে একটা বিপদ, মানে এই যে আরব কান্ট্রিগুলোতে এই যে প্রবাসীরা, লক্ষ লক্ষ প্রবাসীরা আছে, কত বিপদ, এই যে কফিলের জামালা, এই যে ইত্যাদি ইত্যাদি, টাকা মার যায়, মানে ভালো কাজ পাচ্ছে না, থাকার পরিবেশ না, এক কথা টোটাল যে একটা অগুছালো একটা পরিবেশ, এটার জন্য দায়ী কে? আমরা প্রবাসীরা দায়ী না? আমরা তো দেশ এখান থেকে ইনকাম করে দেশে পাঠাচ্ছি, রেমিটেন্স পাঠাচ্ছি, দেশ উন্নয়ন হচ্ছে, আমাদের ফ্যামিলি চলতেছে, সব কিছু চলছে, কিন্তু আমাদের সরকার থেকে যে আমাদেরকে সুযোগ সুবিধা, যেই সুযোগ সুবিধা দিলে আমরা ভালো থাকবো, আমরা ভালো থাকলে যে দেশ ভালো থাকবে, এই সিস্টেমটা তো সরকার করতেছে না। এটার জন্য দায়ী কে? এটার জন্য অবশ্যই সরকার দায়ী। যে সরকারি ক্ষমতায় আসুক না কেন, তারা যদি আমরা যেই আমাদের মধ্যপ্রাচ্য অনেক বড় একটা শ্রম বাজার, এই বাজারটা যদি ধ্বংস হয়ে যায় তাহলে তো দেশ ক্ষতিগ্রস্ত হবে। এই শ্রম বাজারটা যদি ধ্বংস না হয়, তাদের সাথে তাদের ভালোর জন্য কিছু পরামর্শমূলক কাজ বা সুন্দর আলোচনার সাপেক্ষে কিছু পরিবর্তন নিয়ে আসলে কিন্তু আমরা প্রবাসীরা ভালো থাকতাম। কিন্তু আসলে দেখেন, এর তো আমার মতো হাজার লক্ষ লক্ষ মানুষ এই কফিলের জামালায় পড়তেছে এই দেশে। হয়তো কেউ 18,000 20,000 রিয়াল মানে নেওয়ার পরেও কাফালা দিচ্ছে না, আবার ক্রুজ মারিয়ে দিচ্ছে, তুই যার নামে চলে যা, কিন্তু ওদের টাকা দরকার।
তো এই যে মানুষ টাকা টাকা টাকা, আমরা দেশে পাঠাবো টাকা, ফ্যামিলিতে টাকা পাবো, এখানে আবার খেয়ে ফেলবে, তাহলে আমাদের লাইফ কি? আমাদের তো কোনো সাপোর্ট থাকে না লাইফের, যে একটা আপনার কী করবেন, এত বছর বিদেশ করবেন, বিদেশ করার পরে যে লাইফে কিছু মানে আপনি একটা সঞ্চয় করবেন সেই ক্ষমতা থাকে না, কারণ মধ্যপ্রাচ্যে যা টাকা ইনকাম করবেন অর্ধেকের উপরে দিয়ে দিতে হয় দেশেকেই, কফিলের মাধ্যমে যেভাবে কীভাবে হোক। আচ্ছা যাই হোক, ঠিক আছে। এখন যারা আসবেন বিদেশ থেকে নতুন, তাদেরকে প্রতি আমার রিকোয়েস্ট, আপনারা বুঝে শুনে আসবেন। আপন ভাই আনুক আর নিজের বাবা যদি ছেলেকে আনে, তাদের কিছু করার নাই, তারা তো ভিসাটা কিনে নিয়ে আসতে হয়, তাদের কোনো দোষ নাই, তারা চেষ্টা করে সর্বোচ্চ ভালো রাখার জন্য তাদের আত্মীয় স্বজনকে বা এই ছেলেদেরকে, কিন্তু আসলে সিস্টেমটা হচ্ছে উল্টা, ওই যে কফিল সিস্টেমের কারণে এই দেশে কিছু হয় না। তো ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, দেখি কি হয়। 2 মাসের মধ্যে যদি আমি অন্য জায়গায় কাবালা হতে পারি, তাহলে হয়তো এই দেশে থাকবো, না হলে তো অবৈধ হতে হবে, চলে যেতে হবে। দোয়া করবেন, ভালো থাকবেন, এখান থেকে বিদায় নিব। ওকে, আসসালামু আলাইকুম।